ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় বৃথা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি। তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন, আপনি জেলের ভাত খান নাই? আমি বললাম, না, আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই। হ্যাঁ, আমি না খাই, কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে। আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছি, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখের একটাই জায়গা, আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগমপাড়া গড়লেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন, তাদের কমপক্ষে 40% মানুষ আমি বিশ্বাস করি গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেনি। কি অপরাধ তারা করেছেন? প্রথম ভোটটা হলো, মানুষ এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো, ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিরাতের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু, আমি আর দামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই ভোটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইয়েরা, তারা যা করার করেছে, এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা দেশবাসী, শুধু জামাতে ইসলামী না, দেশের আপামর জনগণ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশে যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসি, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে, সেই কঙ্কালে আমরা গোশত এবং চামড়া পরাতে চাই। ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা, এখানেও 6টা উপজেলা আছে সম্ভবত, তাই না? হ্যাঁ, 4টা উপজেলা আছে, এটা একটা জেলা। আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, আবার সেখানে মেডিকেল কলেজ আছে, এগ্রো ইউনিভার্সিটি আছে, অনেকগুলা শিক্ষার এভিনিউ আছে। কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই। তো চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে? চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয়? এটা কি 64 জেলার একটা নয়? এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই? এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না? যদি তা খেয়ে থাকে, তাহলে চুয়াডাঙ্গাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে। যেই প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে, আমরা বর্তমান সরকারকে বলবো, আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয়, সব আপনারা পারবেন না, আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন। জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। 250 বেডের একটা হাসপাতাল আছে, কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না। পয়সাখানে জনশক্তি অপ্রতুল,
নয়তোবা সেখানে যে সমস্ত সুবিধাদি থাকা দরকার সেগুলা নেই। এই জন্য বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয়। অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না, তাই দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই দাবি ন্যায্য দাবি, এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন, আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলোর কথা আমি আমার মুখ দিয়ে বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণেই সেগুলা বাস্তবায়িত হবে। আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দেব, এই দাবি বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলেই কোনো মানুষেও কোনো বৈষম্য চাই না, এলাকায়ও কোনো বৈষম্য চাই না। আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক, মানবিক একটা সমাজ হোক। শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক হোক, দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক। আমাদের দুর্ভাগ্য, ভোট নেওয়ার সময় বাবা ডাকে, ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর শালা ডাকতেও লজ্জা লাগে। বাবা তো ডাকেই না। ভোটের সময় আপনি না দেখলেও বলে, চাচা আপনাকে সালাম দিয়েছি, আপনি খেয়াল করেন নাই, আসসালামু আলাইকুম। আর ভোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে মুখ ফিরায়, যেন আপনাকে কোনোদিন দেখেই না। এটাই তো আমাদের দেশের চরিত্র, তাই না? হ্যাঁ, সবার না, কিন্তু অনেকের। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন আর দুর্নীতি একটা আরেকটার গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত, যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। একটা আটটার সম্পূরক। দুর্নীতির বিভিন্ন রূপ আছে। অবশ্য 5 আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই। এখানে কেউ চাঁদাবাজি করে না, এখানে কেউ ফুটপাত দখল করে না, বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না, বালুমহাল জলমহালের উপর জোর জবরদস্তি খাটায় না, অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না। কারণ এটা চুয়াডাঙ্গা জেলা, এখানে সবাই সচেতন মানুষ, কেউ এর সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন না, এই জন্য তারা এগুলা করে না, তাই না? করে, এখানেও করে। তাইলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাগ বাটোয়ারা চলবে, এইখানে নিরীহ মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য চলবে। এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে? নো। তাদের একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ।